ফিফো লিফোর ইউসেজটা কি আমাদের? আমরা যখন ফিফো লিফো ইউজ করি এটা কিসের জন্য ইউজ করি? না ওইটা আমি বুঝছি, বাট আমরা এটা ইউজ করি কেন? ইনভেন্টারি কস্টিংটা বার করতে, রাইট? যে আমরা যদি কোনো স্পেসিফিক ডেটে কিছু মনে করেন যে অন্য অন্য ডেটে আমরা যখন পারচেজ করি আমরা আসলে কোন আইটেমটা আসলে সেল করলাম সেই কস্টিংটা ডিটারমাইন করার জন্যই আমরা ফিফো অথবা লিফো মেথডটা ইউজ করা হয়। ওকে, নাও আজকে যে পার্টগুলো দেখাবো, নাও আমরা যদি বিজনেসের ক্যারেক্টারিস্টিক চিন্তা করি, আস্তে এদিকে, আমরা যদি বিজনেসের ক্যারেক্টারিস্টিক চিন্তা করি, কিছু বিজনেস আছে যারা সার্ভিস ওরিয়েন্টেড। ওকে, তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মার্চেন্ডাইজিং ইউজ করি না বা কোনো ধরনের স্টক ইউজ করি না। সে ফর এক্সাম্পল এই যে আমি যে ক্লাস নিচ্ছি, আমি এখানে কোনো প্রোডাক্ট বানাচ্ছি না, সার্ভিস প্রোভাইড করছি। বাট আরেকটা ইন্ডাস্ট্রি কি আছে, সে আমি যদি গার্মেন্টসের কথা বলি, গার্মেন্টসরা কী করে, তারা একটা স্পেসিফিক প্রোডাক্ট বানায়, সেটা হতে পারে সোয়েটার হতে পারে, সেটা হতে পারে ডেনিম হতে পারে, শার্টস হতে পারে, রাইট? সেদের ক্ষেত্রে আমরা অপারেটিং সার্কেলটা কিভাবে হয়, সে আপনি একটা বাইক কার আছে, সে ফর এক্সাম্পল আপনি বাইকটা সার্ভিসিং করতে নিয়ে গেলেন, কি হয়, সে শুধু আপনার সার্ভিসটা করবে, সাথে সাথে ক্যাশ নিয়ে নেবে, রাইট? তার কখনো বা যদি পরিচিত মামা টামা হয়, মামা 1 মাস পর দিব না, রাইট? বা 15 দিন পরে দিব না, একটা বাকিতে রাখি। কিন্তু তার একটা পেইন কম জিনিস আছে, কম পেইনটা কি, তার কোনো স্টক ধরে রাখতে হয় না, সে আসবে সার্ভিস দেবে লাফারাফা, রাইট? তার কোনো স্টক রাখতে হয় না। বাট আমি যদি একটা গার্মেন্টসের কথা বলি বা একটা কোম্পানির কথা বলি যারা অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট, অন আছে ক্যামেরা, আমরা যদি কোনো গার্মেন্টসের কথা বলি বা কোনো স্পেসিফিক কোম্পানির কথা বলি যারা কোনো প্রোডাক্ট বানায়, তাদের একটা সাইকেল মেনটেন করতে হয়। সেই সাইকেলটা কি? ফার্স্ট অফ অল তাদের একটা প্রোডাকশনে যাওয়ার আগে ফার্স্ট থিং কী করতে হবে, তার স্টক মেনটেন করতে হবে, যেটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এখন মনে করেন আমার স্টক আছে 50টা, বেশি না কম? সে 50 টন আমার র ম্যাটেরিয়ালস আছে, বেশি না কম? কীভাবে বুঝবেন? এক্স্যাক্টলি। এখন আমার মনে করেন যে আমি 70 টন পর্যন্ত বানাতে পারবো, কিন্তু আমি 70 টন পর্যন্ত রাখছি না। কেন? কারণ আমি যখন এই মনে করেন এই 50 টন কিনতে তো আমার একটা টাকা লাগছে, তাই না? একটা 50 টন কিনতে তো আমার একটা টাকা লাগছে, রাইট? আমার মাথায় আছে যে আমার এই সাইকেলটা তাড়াতাড়ি, যদি আমি 50 টন আর যদি নিজের টাকা দিয়ে কিনি, তার মানে কি আমার একটা অপরচুনিটি কস্ট আছে না? আমি এই একই টাকা যদি ব্যাংকে রাখতাম আমি একটা ইন্টারেস্ট পেতাম না? সে ফর এক্সাম্পল আমি 10% করে একটা ইন্টারেস্ট পেতাম না, সে এফডি এর এগেনস্টে? অথবা আমি যদি এটা ব্যাংকে লোন দিয়ে কিনি, তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা, তাই না? ব্যাংক তো আমাকে ছাড়বে না, ও তো আমাকে 13% ইন্টারেস্ট মারতেই আছে। সো আমি যদি একটা স্টক বেশি দিন জমায় রাখি তাহলে কি সমস্যা, আমার খরচ বাড়তে থাকে। আমরা বলি না স্টোরিং কস্ট কি, ওই স্টোরে রেখে দেওয়ার খরচ, এই খরচটাই কি আমরা বলি স্টোরিং কস্ট, যে ওখানে যে আমার আছে এটার জন্য আমার খরচটা বেড়ে যায়। আমি যদি আবার কম কিনি তা বলতে স্যার কম কিনেন, কম কিনলে লসটা কোথায়, কম কিনলে সমস্যা কোথায় বলতে পারবেন? না, প্রোডাকশন করে তো আমি সেল করতেছি, সমস্যাটা কোথায়? ওইটা নন ফাইন্যান্সিয়াল একটা সমস্যা থাকে। মনে করেন আমার কাস্টমাররা যাচ্ছে 70 টন প্রোডাক্ট, রাইট? আমি 50 টন দিয়ে দিলাম, বাকি 20 টন একটা গ্যাপ আছে না? আপনার কম্পিটিটররা তখন বসে থাকবে না, হ্যাঁ, ও কি করবে তখন? আপনি আপনার কাস্টমারদের সে অপরচুনিটি দিচ্ছেন যে তুমি আমার কম্পিটিটরের প্রোডাক্টটা ট্রাই করো, আপনি আপনার কম্পিটিটরকে জন্য ডিমান্ডটা দিয়ে দিচ্ছেন, কারণ ও এখন এটা ওর লাগবে। সে ফর এক্সাম্পল মোজো মাঝখান দিয়ে অনেক হিট হয়ে গেল না, এখন আমি কোকা কোলা খেলাম না, এখন মোজো যদি ওই সাপ্লাইটা না দিতে পারে আমার একটা কোক খেতেই হবে কাচ্চি খাওয়ার পর, রাইট? আমি কোক খাবো না, এখন মোজো পাচ্ছি না, কি খাবো? আরসি কোলা। আমি এখন আরসি কোলা কেন খাইলাম? বিকজ আমি মোজো পাইনি। এখন যদি আমি খেয়ে দেখি যা আরসিতে ঝাঁজ বেশি, আমি কি পরের দিন মোজো খাবো না? আমি কিন্তু কাস্টমারটা চলে গেল আমার, রাইট? সো আপনি যখন কম প্রডিউস করলেন আপনি কিন্তু আপনার কম্পিটিটরদের ঢুকার পসিবিলিটি দিয়ে দিলেন। সো এর জন্য এই স্টকটা মেনটেন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি, এই যে সাপ্লাই চেন যে এখন হটকেক হয়ে গেছে বলছি না আমি, সাপ্লাই চেন, এর জন্য এই স্টকটা মেনটেন করার জন্য স্টকটা
অলওয়েজ আসতে হয়। ওকে, এখন এখন মার্চেন্ডাইজিং কোম্পানি যেটা আমরা বুঝাই, যেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, ওরা ফার্স্টে কী করে যে আপনার ইনভেন্টারিটা কিনে। ওকে, ইনভেন্টারি কেনার পর সেটাকে সে বানাবে, বিক্রি করবে, রিসিভেবল থাকবে, টাকা আসবে, এখানে একটা সাইকেল মেনটেন হয়। এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইকেল মেনটেন করে। কেউ বলে ঘুম আসতেছে, কেউ বলে যে ঠিক আছে 60 দিনের মধ্যে আমার এই সাইকেলটা শেষ করতে, কারণ 60 দিনের মধ্যে আমার ব্যাংকের টাকা ফেরত দিতে হয়। কেউ বলে আমার 120 দিনের মধ্যে, কেউ বলে আমার 6 মাস, আমার ব্যাংকের ইন্টারেস্ট দেয় আমাকে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আমার ব্যাংকের রেডি হয়ে যায়, আমার টাকাটা পেমেন্ট করতে হয়। সো এই সাইকেলটা মেনটেন করা ইটস প্রিটি ডিফিকাল্ট। আমরা যখন কস্ট অ্যাকাউন্টিং করবো ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার বা এর পরের সেমিস্টারে, তখন এই জিনিসটা আরেকটু ক্লোজলি আমরা দেখবো স্টকের সাথে কী সম্পর্ক থাকে। আচ্ছা, এই ভয়ঙ্কর জিনিসটা কে কে চিনেন? যারা অ্যাকাউন্টিং আগে করছেন তারা তো চেনা উচিত। তুমি এই লম্বুর পিছিয়ে বসছো কেন নাজনীন? এই লম্বুর পিছিয়ে কেন বসছো? তুমি তো দেখতেই পারবো না কিছু, ভাইয়ের পিছিয়ে বসছো। সেকশন এ যারা আছেন তারা চিনে, ও কিন্তু বিশ্ব ভাই, সবাই ওকে ভাই বানায়, স্পেশালি গাজীপুরবাসী। ওকে, নাও কস্ট অফ গুডস সোল্ড বের করি। কস্ট অফ গুডস সোল্ড আসলে কোন গুডসগুলা বলতে পারবেন? না, হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্টটা তৈরি করতে। আচ্ছা, প্রোডাক্টটা তৈরি করতে। আচ্ছা, এখন এখানে একটা ওয়ার্ড মিসিং আছে। না, যেই প্রোডাক্টটা আমি বিক্রি করেছি সেইটা তৈরি করতে কত টাকা? কস্ট অফ গুডস সোল্ড। এখন মনে করো আমি 500টা আইটেম বানালাম, ঠিক আছে, বিক্রি করলাম 450, তাহলে কোনটা ধরবো, 450 না 500? 450। নামের মধ্যেই মিনিং আছে, অ্যাকাউন্টিংয়ের এই কথা সবসময় মাথায় রাখবেন, নামের মধ্যেই মিনিং। কস্ট অফ গুডস সোল্ড, যে গুডসটা সেল করেছেন সেই গুডসের কস্ট কত ছিল। আমরা এর জন্যই ক্লোজিং স্টকটা মাইনাস করি। ক্লোজিং স্টকটা মাইনাস ইজ নট জাস্ট আ ফর্মুলা, ক্লোজিং স্টকটা এর জন্যই আমি মাইনাস করি যে আসলে আমার হাতে এখন কত আছে। আপনি একটু আগে যেটা বললেন যে কস্ট অফ গুডস, এইটা হচ্ছে সেটা 9 লাখ, যেটা আমি কতটুক বানাইছি। আগে আমার কতটুক ছিল, বছরের শুরুতে আমার $1 লাখ আমার প্রোডাক্ট আমার হাতে ছিল। এই বছর আমি 8 লাখ প্রোডাক্ট কিনলাম, বানালাম, কিনলাম, যেটাই বলি, তার মানে আমার কাছে এখন কত প্রোডাক্ট আছে? 9 লাখ। এই 9 লাখ প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি। এখান থেকে আমি বললাম $1,25,000 আমি বিক্রি করি নাই, তার মানে আমি ক্লোজিং স্টকটা মাইনাস করলাম না, তারপরে আসলো 775। তার মানে যেই প্রোডাক্টটা আমি বিক্রি করেছি সেই প্রোডাক্টটার খরচ কত ছিল। ওকে, সেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। ইজি, এখন পেছানো শুরু করবো। ওকে, নাও পারচেজ ইনভয়েস আমি পরে দেখাচ্ছি এটা কি। আচ্ছা, যারা আগে অ্যাকাউন্টিং করছেন ও লেভেলসে, কোহিনুর এটা কি, এটা মানে কি বলো, দেখি কি শিখছো ও লেভেলসে? এ লেভেলসে ছিল অ্যাকাউন্টিং, গুড, বলো কি ছিল? 2/10 কি বলো? সিএ মাইন দাও। আচ্ছা আচ্ছা, বুঝি, তুমি পারো, বলেন ফ্রিল্যান্সার ম্যাডাম। কি পাবে? ডিসকাউন্ট পাবে। ভেরি গুড। 2/10 মানে 10 দিনের মধ্যে, নিচেরটা যেটা ডিনোমিনেটর থাকে সেটা হচ্ছে দিন। তুমি যদি 10 দিনের মধ্যে পে করো তাহলে 2% তুমি ডিসকাউন্ট পাবা। তুমি যদি 30 দিনের মধ্যে পেমেন্ট করো, 30 দিনের মধ্যে পেমেন্ট করতেই হবে, 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, তাহলে কোনো ডিসকাউন্ট নাই। ওকে, 11তম দিনে পে করলে কি হবে? ডিসকাউন্ট নাই। তখন ভাই একটা দিন তো ভাই, তখন ভাই আসে পড়ে। ওকে, আচ্ছা, FOB শিপিং পয়েন্ট মানে কি? লাস্ট ক্লাসে যারা ছিল বলো, তামান্না বলো, সিআর 15 ব্যাচে গিয়ে শুধু ঘোরাঘুরি করো, বলো শিপিং পয়েন্ট মানে কি? FOB শিপিং পয়েন্ট কি বলো? বলো দেখি, কি সিনিয়র ভাইয়া হয়েছো দেখি, সিনিয়র ভাইয়াগিরি করো গিয়ে সবখানে, বলো তামান্না, সিনিয়র আপু।
বলো মফিজ বলো। কোনোটা বিক্রেতার কাছে মানে পৌঁছানো না, মানে বিক্রি পর্যন্তই ক্রেতার দায়িত্বটা সীমাবদ্ধ থাকে। বাইরে ভাই বহুত ডিফিকাল্ট কথা বলছে। শিপিং পয়েন্ট মানে কি? ক্রেতা মেতা বহুত ঢুকে। সিএ বলো। দেবে বেটা, কেউ পারবে না লাস্ট আসি। হ্যাঁ, শিপিং পয়েন্ট মানে কি? এফওবি শিপিং পয়েন্ট মানে কি? রিস্কটা কখন আসবে? শিপিং পয়েন্ট কখন কি? শিপিং পয়েন্ট মানে কি? কার থেকে শিপ করতেছি মানে সেলার। সেলারের থেকে আমি যখন নিব, সেলারের দোকান থেকে আমি যখন নিব তখনই আমি এটার মালিক। ওকে, মালিকানা পরিবার। শিপিং পয়েন্ট মানে সেলার আমার ডেস্টিনেশন যদি হতো তার মানে সে আমাকে পৌঁছায় দিত। ওকে, শিপিং পয়েন্ট মানে যেখান থেকে আমি তার থেকে নিলাম তখনই, মানে তার দোকান থেকে সে আমাকে পৌঁছায় দিচ্ছে না। আমরা একটা বলি না ভাই পৌঁছায় দেওয়া পর্যন্ত কত নেবেন, সেটা হচ্ছে ডেস্টিনেশন। আর আমি বলি ভাই ঠিক আছে পৌঁছানোর দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসবো, সেটা হচ্ছে শিপিং পয়েন্ট। ওকে, তার মানে আমি সেলারের দোকান থেকেই প্রোডাক্টটা রিসিভ করব এবং তখন থেকেই প্রোডাক্টটা আমার রিস্ক হয়ে গেল। ওকে, হ্যাঁ মালিক হয়ে গেল। হ্যাঁ, এফওবি যে ফ্রি অন বোর্ড, এটা বেসিক্যালি তোমাকে ইজি ভাষা বলি ফ্রেট। ফ্রেটটা আমরা যেটা বুঝাই, তোমার আব্বা জিজ্ঞেস করলে ভালো মতন বুঝে এগুলো কি। স্টকের কথা যখনই বলি তোমার বাপের কথা আমার মনে পড়ে। আমার সবচেয়ে বেশি জ্বালায় তোমার বাপ এখানে, কাজের জন্যই জ্বালায়, হুদায় জ্বালায়, কিন্তু টাকাটা যায় তো পকেট থেকে, এর জন্য কষ্ট লাগে আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আসেন ম্যাডাম, লাস্ট ক্লাসে আসেন নাই, সো পরে জুইনেন। তামান্না নিজেও বুঝে না, ওরে বইলা জিজ্ঞেস করেন। শিপিং পয়েন্ট হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে কখন আপনি প্রোডাক্টটার মালিকানা আসবে আপনার হাতে বা আপনি রিস্ক নেবেন। এখন যখন যে সেলার সে আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিবে, নাকি আপনি সেলারকে বলবেন না আমি তোমার দোকান থেকে নিয়ে নিব। আমি তোমার থেকে দোকান থেকে নিয়ে নিব মানে কি, সেলারের দোকান থেকে আপনি নিয়ে নিচ্ছেন, তার মানে শিপিং পয়েন্ট সেলারের ওখান থেকে আপনি নিয়ে নিচ্ছেন। আর ডেস্টিনেশন মানে আপনার বাসায়ও পৌঁছায় দিচ্ছে। ওকে, তখন পৌঁছায় দেওয়া পর্যন্ত রিস্ক ওর। এর মধ্যে প্রোডাক্ট যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা ওর রিস্ক। অনলাইন প্রোডাক্টের মতন যে আপনি কী চাচ্ছেন, দারাজ বলে না যে আমার থেকে নেবেন আমি দিয়ে আসবো। হ্যাঁ, ওইটাই হচ্ছে শিপিং পয়েন্ট নাকি এফওবি। ওই যে ডিসকাউন্ট করে দেয় না যখন আপনি গিয়ে নিয়ে আসেন, এটাই হলো গিয়ে জিনিসটা। এটার সময় মানুষের কস্টিংয়ে ডিফারেন্স করে। ওকে, নাও সরি ওইটাই ধারাজ যেমন বলে যে এখান থেকে নিবা নাকি। আচ্ছা, এখন একটু জার্নাল এন্ট্রিতে আসি। ওকে, জার্নাল এন্ট্রি একটু ভালো মতন দেখেন। অন April 5th purchased merchandise from brand company for 25,000 terms 2/10 net 3/30 FOB shipping point। বলে তো এখানে কি বলছে? ব্র্যান্ড ভাইয়ের থেকে আমরা কিছু মার্চেন্ডাইজই কিনলাম। ওকে, বাকিতে কিনছি, অন অ্যাকাউন্ট লেখা আছে। আচ্ছা, অন অ্যাকাউন্ট হলে ধরে নিলাম আমরা অন অ্যাকাউন্ট বা ক্যাশে, যাই হোক। এখানে আমাদের ডেবিট কী হবে? ইনভেন্টরি আমার কি অ্যাসেট না লাইবিলিটি? ম্যাডাম কিনি নাম আপনার চশমা ম্যাডাম আনিতা। আনিতা আমাদের আনিতা মাঝে মাঝে ঘুমায় যায়, তো ওকে মাঝে ডেকে জাগাতে হয়। ইনভেন্টরি কি আমাদের অ্যাসেট না লাইবিলিটি আনিতা ম্যাডাম? আমাদের তোমার বন্ধু লাগে, হেল্প করতেছো কেন? আচ্ছা, ইনভেন্টরি আমাদের কি অ্যাসেট, রাইট? সো অ্যাসেট যদি এখন বাড়ে, অ্যাসেট কোন দিকে যায়? ডেবিট সাইড না ক্রেডিট সাইডে যায়? ডেবিট সাইডে যায়। সো আমি ইনভেন্টরি যদি বলি মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারেন বা ইনভেন্টরি লিখতে পারেন, দ্যাটস ফাইন, আই উইল অ্যাকসেপ্ট বোথ। ওকে, ইনভেন্টরি লিখলে ভালো, এটা স্পেলিং সবাই ভুলে যাবেন, আমি প্রিটি শিওর। ইনভেন্টরি লেখেন, হ্যাঁ ইনভেন্টরি লেখেন, ডেবিট 25,000, ক্রেডিট কী হবে? সে ফর এক্সাম্পল আমি এখন বাকিতে নিলাম, সরি অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টসে কি লেখে? অ্যাকাউন্টস পেয়েবল, ভেরি গুড। অ্যাকাউন্টস পেয়েবল কি আসলো? 25,000। ওকে, ক্লিয়ার? কোনো ঝামেলা নাই? ওকে, এখন প্যাচাউন শুরু করি তবে। না এখনও প্যাচাবো না, একটু পরে প্যাচাবো। আচ্ছা, নেক্সট জার্নাল এন্ট্রি। ওকে, on 7/1 purchase equipment on account for 26,000। আনিতা ম্যাডাম, ইকুইপমেন্ট কি আমাদের অ্যাসেট না লাইবিলিটি? সব বন্ধু আপনার, ভালোই। আচ্ছা, ইকুইপমেন্ট আমাদের কি তামান্না? অ্যাসেট। তো অ্যাসেট কি বাড়লো না কমলো আমার?
পারচেজ করছি বাস, তো আমার ডেবিট কী হবে? ইকুইপমেন্ট 26,000। ক্রেডিট কী হবে? অ্যাকাউন্টস পেয়েবল 26,000। ইজি, ভেরি গুড। একটু ইজি আসলো, কি প্যাচ আসে না কেন? আচ্ছা, এই যে এফওবি এখানে আবার দিয়ে রাখছি, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন। যারা লাস্ট ক্লাসে আসেন নাই তাদের জন্য এটা ইজি। ওকে, নাও এখানে নেক্সট জার্নাল এন্ট্রি অন ফ্রেট কস্ট অফ 900 মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম ব্রাইড। ওকে, ফ্রেট কস্ট তার মানে কি শিপিং পয়েন্ট থেকে আমি নিছিলাম না, এখন তো সেলার ওই টাকাটা দিবে না, তাই না? সেলার ফ্রেটটা আমি নিজে টাকা পে করতেছি, রাইট? সো আমি ওই মার্চেন্ডাইজটা আনতে আমি 900 টাকা পেমেন্ট করলাম। $900, বাপরে কী জানছে $900। তো এটা এখন ডেবিট ক্রেডিট কী হবে আমার? ইয়েস, এখন আমি বলি এই টেবিলটার দাম সে ফর এক্সাম্পল আমি বললাম 5,000 টাকা, এটা আনতে আমার 1,000 টাকা লাগছে, তাহলে টেবিলটার খরচ কত? 6,000 টাকা। এই মার্চেন্ডাইজটা আনতে আমার 900 টাকা লাগছে, তাহলে এই খরচটা কিসের হবে? ওই মার্চেন্ডাইজের সাথে অ্যাড হবে না। দ্যাটস ওয়াই ইনভেন্টরি হিসেবে আপনারা লিখতে পারেন ডেবিট। ইনভেন্টরি অ্যাকাউন্টে লিখবেন ফ্রেট, কারণ ওই টাকাটা আমার এটা আনতে খরচ হয়েছে, রাইট? আর আমি কি এটা পেমেন্ট করছি? হ্যাঁ, পেইড লেখা আছে। ওকে, তাহলে কী হবে? ক্যাশ $900। ইজি। আচ্ছা, পরীক্ষা ক্লাসে তো সবই ইজি বলে, পরীক্ষায় কী হয়? আচ্ছা, হ্যাঁ বুঝি না স্যার। না না, আপ ডাউন করছো। No. Okay. Now, purchase return or purchase allowance. এই ওয়ার্ড টার্মসগুলো কোনো শুনছেন? হোয়াট ইজ পারচেস রিটার্ন? তো ইজি, বোঝা যাচ্ছে। পারচেস অ্যালাউন্স মানে কি? হ্যাঁ, গুড। অনেকে এটা করে, ইচ্ছা করে একটা বাটন ছিঁড়ে ফেলবে, বলে ভাই আপনার প্রোডাক্ট নষ্ট। আচ্ছা, যেটা হয় মাঝে মাঝে কাস্টমারকে বলা হয় যে ঠিক আছে ভাই, রিটার্ন করার দরকার নাই, রিটার্নে খরচপাতি বেশি হয়, আমি আপনাকে একটা স্পেসিফিক ডিসকাউন্ট করে দিচ্ছি। ওকে, ডিসকাউন্ট কি আমরা বলি মাঝে এটা ড্যামেজ আইটেম। হ্যাঁ, ড্যামেজ আইটেমে একটা স্পেসিফিক ডিসকাউন্ট করে দিচ্ছি, সেই ডিসকাউন্টটা নিয়ে প্রোডাক্টটা রেখে দেন। ওকে, সরি, সেও খুশি, দুজনই খুশি, উইন উইন সিচুয়েশন। সো ওইটাকে আমরা বলি পারচেস অ্যালাউন্স। বলে কি যে বাটনটা সেলাই করতে যে টাকা লাগবে সেটা আমি অ্যালাউন্স করে দিতেছি আপনাকে। ওকে, সো সেটাকে আমরা বলি পারচেস অ্যালাউন্স। আর পারচেস রিটার্ন মানে কি? ভাই লাগবে না, নিয়ে যান। ওকে, পারচেস রিটার্ন হচ্ছে যখন আপনি একটা প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট পারচেস করে ফেলছেন, সেই প্রোডাক্টটা আপনি রিটার্ন করে ফেললেন যে আই ডোন্ট নিড ইট, ইউ ক্যান হ্যাভ ইট ইউ। ওকে, journal entry তে যাই। Prepare the journal entry to record the transaction under perpetual inventory system. On April 8, return damaged merchandise to Bright as granted 4,000 credit for merchandise for returned merchandise. এটা allowance হচ্ছে না রিটার্ন হচ্ছে? রিটার্ন হচ্ছে। সো জার্নাল এন্ট্রি কি হবে? কি হবে? ক্রেডিট। গুড। আর তার এগেইনস্টে কি হবে? আমি ক্যাশ দিয়ে পে করিনি, অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে পে করছিলাম। সে আমার থেকে এই 4,000 টাকা আর পায় না, তার মানে এটা আমার রাইট অফ করতে হবে না? সে ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্টস পেয়েবল কত টাকার আইটেম কিনছিলাম? সে 26,000 টাকার আইটেম কিনছিলাম, রাইট? সে আমি বলি ইনভেন্টরি 26,000 টাকা, রাইট? এটার মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল যে আমার থেকে সে এখন 26,000 টাকা পায়। ওকে, এখন তাকে আমি 4,000 টাকার আইটেম ফেরত দিয়ে দিছি। ওকে, সো এটা কমানোর জন্য আমি কি করব? এটাকে আমি ডেবিট সাইডে লিখে দিব। ওকে, আমি এখন লিখে দিতে পারি আইটেমস রিটার্ন $4,000। তাহলে ডেবিট কী হবে? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল,
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, ক্রেডিট কী হবে? পারচেজ রিটার্ন অথবা মার্চেন্ডাইজের ইনভেন্টরি। কারণ ইনভেন্টরি আমার চলে গেল না, ইনভেন্টরি ডেবিট করছিলাম। ইনভেন্টরি কেনার সময় যেটা করছিলেন সেটা ঠিক উল্টা করে দিবে, যে আমার ইনভেন্টরি এখন চলে গেছে। ওকে, বুঝে গেছে? ইজি বিজি, হিজি বিজি না ইজি বিজি। ওকে, না এগুলো থিওরি, নো নিড। এই টার্মসগুলোতে একটু যাই। ওকে, এই টার্মসগুলোতে একটু কনসেন্ট্রেট করেন, বিকজ পরীক্ষাতে এটাতে আপনাদের টেস্টেড করা হবে ইনশাল্লাহ। নাও ফার্স্টে যেটা আছে ইনশাল্লাহ বলছি, মানে এখন আমি শিওর না আমি করবো না, করবে না, যদি আল্লাহ চায় করার তাহলে আমি করবো। ওকে, সো 2/10 মানে কি? 10 দিনের মধ্যে পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট, আর 30 দিনের মধ্যে পে করতে হবে। ওকে, 1/10 EOM। EOM ফুল মিনিং কি আমাকে জিজ্ঞেস করেন না প্লিজ, যাই না। EOM, so 1% discount if paid within first 10 days of the next month. যে আমি তোমাকে এই মাসটা ফুল টাকা দিতে হবে না। ওকে, কিছু মানুষ থাকে যে বলে যে একটা বিল বাকি থাকে বা 1 মাসের বিল তোমার বাকি থাকে, এভাবে অনেক কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল তাদের মেনটেন করে। ওকে, বলে তোমার 1 মাসের বিল বাকি থাকবে, 1 মাসের পর আমি তোমাকে পেমেন্ট করব, যে কোনো একদিন পেমেন্ট করব। সো তাকে এনকারেজ করার জন্য যে ঠিক আছে 1 মাস তো আমি তোমাকে এমনি ক্রেডিট দিলাম, হ্যাঁ তুমি যদি 1 মাসের পরে পেমেন্ট যখন করো তার 10 দিনের মধ্যে পেমেন্ট করো, তোমাকে আমি 1% ডিসকাউন্ট দিব। বুঝে গেছে না? আমি কি 15 ব্যাচের কথা মনে করতেছে? তো বাইরে তাকা আছে কেন? 15 ব্যাচ তো নাই বাইরে, আজকেও অন্য দুনিয়া আছে। আজকে গিয়ে আবার ফেসবুকে দিবে নতুন ব্যাচের সাথে কে নিয়েছিল পরিচয়। হ্যাঁ জানি না, আমি দেখতে বলছি আজকে দিছে না কালকে দিছে? ও নেতা ও, হ্যাঁ না আজকে একটা দিবে এ সেকশন। তোদের তো ভালো 4টা সেকশন আছে। হ্যাঁ ডিতে পড়ে যায়, ডিতে তো এখন ফুলফিল হয়নি, লোডিং হচ্ছে। আচ্ছা ওকে, তারপর আসে এইটাতে আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো না, এই দুইটা মাথায় রাখলেই হবে। ওকে, আচ্ছা এখন দেখি আমরা যদি ডিসকাউন্ট দিয়ে জার্নাল এন্ট্রিতে যাই। Prepare the journal entry to record a transaction under a perpetual inventory system. On April 5, paid the amount due to brand in full. আচ্ছা কিনছিলাম কবে? এপ্রিল 1 তারিখ। 1 তারিখ কিনছিলাম। ডিসকাউন্টের হিসাব কি ছিল? 10 দিনের মধ্যে পে করলে না? উপরে দিয়ে দিব 5 তারিখ পেমেন্ট। হ্যাঁ 5 তারিখে কিনা হয়েছিল, রাইট? তো ও কি 10 দিনের মধ্যে পেমেন্ট করছে? তোকে ডিসকাউন্ট দেওয়া উচিত? একদম পাক্কা 10 দিনে। বহুত বড় ডেঞ্জারাস লোক, 100% আমার দেশি। বরিশাইলা না নখাইলা, 100% একদম 15 তারিখে। ওকে হ্যাঁ ইয়ো ম্যান, ফেনি হেনি we are the sophisticated Nokhailas. We are the sophisticated Nokhailas. হ্যাঁ না ব্রাহ্মণবাড়ির ওইদিকে। হ্যাঁ না না we are the sophisticated Nokhailas. তুমি কোথাকার? কই ব্রাহ্মণবাড়িয়া, কই উত্তরা, কই মিরপুর। ওই যে মাহিন আমাদের কাছাকাছি। তুমি বড়ুরা না? কুমিল্লা, ওই বড়ুরা তো। হ্যাঁ গুড বয় শাবাশ। হ্যাঁ ফেনি কই? গুড। আমাকে যদি জিজ্ঞেস করতো আমি বলতাম আমাকে একজন টিচার জিজ্ঞেস করছে দাগুন ভুইয়া, বলছে স্যার দাগুন ভুইয়ার কই? আমি স্যার আব্বারে জিজ্ঞেস করে নিতাম না, আমি দাগুন ভুইয়া পর্যন্ত যাই, তারপর আমি আর জানি না কোথায়। অনেক স্কুলের কথা বলে, এই স্কুলের পাশে আমি আল্লাহ বাবু জানে স্যার। আচ্ছা বরিশাইলা নাই কেউ? মনু নাই? নাজরিন কোথাকার? ধরু মাসুম। তোমার বোন না? তোমার বোন তো গাজীপুরের। দেখো বোনের উপর মানুষ খোঁজ রাখে। হ্যাঁ আচ্ছা এখানে আসি। ওকে
নাও এপ্রিল 15 পেইড দ্য অ্যামাউন্ট ডিউ, সো 10 দিনের মধ্যে পেমেন্ট করছে। সো আমার পেমেন্ট করার কথা ছিল 25,000 টাকা, কারণ এখান থেকে অ্যাডজাস্ট করছে। সে কিনছিল কত টাকা তাহলে? ওটা মনে হয় 30, এর মনে হয় 29,000 টাকা হবে না? 29 হবে, ধরে নিই না 29, 900 টাকা অ্যাড হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, যেটাই ছিল 25,000 টাকা ডিউ আছে এখন, ঠিক আছে। তো এখন আমার তার 25,000 টাকা পেমেন্ট করতে হবে। তাকে আমি 2% ডিসকাউন্ট দিলাম। কত আসে ডিসকাউন্ট? $500। সো এপ্রিল 5 ফার্স্টে কী হবে? আমি তাকে কত টাকা পেমেন্ট করবো? 24,500 টাকা পেমেন্ট করবো অ্যাকাউন্টস পেয়েবেলে। শিওর? না ওইটা তো বাদ দিয়েই 25,000 টাকা আসছে, ব্যালেন্স 25,000 টাকা আছে। হ্যাঁ আমি তাকে, সে আমাকে ডিসকাউন্ট দিল $500, আমি তাকে এখন পেমেন্ট করবো কত? 24,500 পেমেন্ট করবো, রাইট। কিন্তু আমার অ্যাকাউন্টস পেয়েবলে কত লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল যেটা আমার বাকি আছে, মানে 25,000 টাকা লাগবে। কেন? ভেরি গুড। কারণ আমি যদি অ্যাকাউন্টস পেয়েবলে 24,500 লিখি, তার মানে কি আমাকে দেখাবে যে এখনও সে 500 টাকা আমার থেকে পায়। ওকে, সো এর জন্য সে আমার থেকে যত পায় ততটা পুরাপুরি আমি অ্যাকাউন্টস পেয়েবলে 25,000 টাকা দিয়ে ক্লোজ করে দিব। এক্স্যাক্টলি। এখন 25,000 টাকা ক্লোজ করলাম। ইনভেন্টারি কী করবো? মার্চেন্ডাইজ ইনভেন্টারি আমি ডিসকাউন্ট পেলাম, এখানে আপনাকে ডিসকাউন্ট লিখতে পারেন, এখানে লেখা ছিল না, 500 টাকা ডিসকাউন্ট দিতে পারেন। এবং বাকি যে ক্যাশ ছিল 24,500 আপনারা ক্যাশে পেমেন্ট করে দিলাম। বুঝে গেছে? এখানে একটা ওয়ার্ড মিসিং, ডিসকাউন্ট। ডিসকাউন্ট অন মার্চেন্ডাইজ ইনভেন্টারি। ওকে, কারো কোনো কনফিউশন এতটুক? ওকে গুড। আরে শেষ হয় না কেন? ওইটা আছে, অনেকগুলো আছে। আচ্ছা যাই হোক, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন আন্ডার এ পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম। অন 15 পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু ব্র্যান্ড ইন ফুল। আচ্ছা এখন পুরো টাকাটা আমি তাকে পেমেন্ট করে দিলাম। যদি আমি 26 তারিখের 16 তারিখের পরে করি, ওকে, 16 তারিখের পরে যদি আমি করতাম, মানে 15 তারিখের পরে, আমি ডিসকাউন্ট পেতাম না। সেই ক্ষেত্রে আমি তার জার্নাল এন্ট্রি কী হতো? কইন ম্যাডাম, খাতা কলম কই? অ্যাকাউন্টিং ক্লাসে খাতা কলম নাই? 25,000 টাকা আর কোথায় আসতো? ক্যাশে 25,000 টাকা আসতো। ইজি। এই হলো কাহিনী। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমি কিনলাম কত? 25,000 টাকার আইটেম কিনলাম, রাইট? ফ্রেড না 900 টাকা আসছি। আচ্ছা 4,000 টাকা তো আমি ওকে দিয়ে দিচ্ছি, আর রিটার্ন করছি, আর 500 টাকা আমার ডিসকাউন্ট ছিল। ওকে, এটা টি অ্যাকাউন্ট। হ্যাঁ লেজার ছিল। ওকে আচ্ছা, পারচেস পর্যন্ত থাকুক, সেলসটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। অফ করে দেন। আমার